জাতীয় সংসদের অধিবেশন নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির অধিবেশন কক্ষেই তার গাড়ে ঠাস করে একটা চপ পড়ে বসাই দিস। আপনি আমারে চোট দিলেন কেন? দেখতে পাচ্ছেন সংসদে মারামারি হচ্ছে, জামাতে আমির আহত হয়ে আজকে। এদিকে আজকে সংসদে তারেক রহমান এবং জামাতে আমিরের মুখোমুখি মারামারি হয়। তারেক রহমান সরাসরি জামাতে আমিরের উপর আক্রমণ করে সংসদে ভয়াবহ ঝামেলা হয়, বিএনপি জামাতের মারামারি। মাননীয় বিরোধী দলের নেতা ওনার বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তির কথা বলেছেন, যেই ব্যক্তিগুলোর স্যাক্রিফাইসের কারণে আজ এই সংসদ আমরা যারা এখানে বসে আছি। এলাকার নাম পাগলা। এখন যদি এলাকার নামের আগে আমার নাম হয় তাইলে অমুক পাগলা। নোটিশ প্রদান করেছেন। নোটিশদাতা মাননীয় সদস্যগণ হলেন যথাক্রমে সালাউদ্দিন, গাজীপুর ৪। ৭১ সালের ভূমিকার জন্য আপনারা একবার তো ক্ষমা প্রার্থনা করলেন না। তারা আজকে এমন একটা দলের সঙ্গে জোট করেছে যে দলটি বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাস করে না। বিএনপি একলা হয়ে অনিবার্যভাবে ফেঁসে যাচ্ছে। বিএনপি চেয়েছে বা এখনো চাচ্ছে জামাতকে সাথে নিয়ে ফাঁসতে, কিন্তু না, নিশ্চিতভাবে জামাত দায়মুক্তি পাচ্ছে, বিএনপি একলা ফেঁসে যাচ্ছে। চারদিক থেকে ফেঁসে গিয়েছে বিএনপি সরকার। আজকের সংসদ অধিবেশনে ভয়াবহ ঘটনা ঘটে তারেক রহমান এবং জামাতে আমিরের মধ্যে। তারা মুখোমুখি দাও পাল্টা দেওয়া বক্তব্য দেয়, এক পর্যায়ে গিয়ে হাতাহাতিও হয় সংসদে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে সংসদের মধ্যে উত্তাল পরিস্থিতি। তারেক রহমান বিস্ফোরকমূলক মন্তব্য করে জামাতের এমপিদের দেওয়া খায়, অন্যদিকে জামাতে আমিরও বিস্ফোরক মন্তব্য করে। আপনাদের সামনে সবকিছু তুলে ধরবো, সংসদের ঘটনা এবং যেই রহস্যগুলো গোপন রাখা হয়েছে সেইগুলো উন্মোচন করব। এবং বাংলাদেশের রাজনীতির মধ্যে অনেক ভয়াবহ ঘটনা ঘটতেছে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাগুলো দেখে আসি আগে। স্বাস্থ্যেরই বড় অস্বাস্থ্যকর অবস্থা। মাননীয় বিরোধী দলের নেতা একটু আগে ওনার বক্তব্যে বলেছেন, আমি ওনার সাথে 101% একমত। ছোটবেলা থেকে পড়ে এসেছি চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। মাননীয় স্পিকার, এই কথাটি আমি আমার সহকর্মীবৃন্দ, আমার অর্থমন্ত্রী, আমরা এই কথাটি দৃঢ়ভাবে মনে প্রাণে বিশ্বাস করি এবং বিশ্বাস করি বলেই মাননীয় স্পিকার এবার বাজেটে সরকার এই চিকিৎসা সেবার উপরে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে এবং সর্বোচ্চ বাজেট আমরা অ্যালোকেট করেছি। মাননীয় স্পিকার, এই প্রস্তাবিত যে বাজেট, এই বাজেটে জিডিপির 1.2% প্রস্তাব করেছে এইবার, কিন্তু ঠিক একইভাবে মাননীয় স্পিকার আগামী 5 বছরে শিক্ষায় যেরকম আমরা জিডিপির 5% বরাদ্দ করতে চাই পর্যায়ক্রমিক ভাবে ধীরে ধীরে, একই সাথে আমরা মাননীয় স্পিকার স্বাস্থ্য সেবাতেও আমরা জিডিপির বরাদ্দের 5% পরিকল্পিতভাবে উন্নীত করতে চাই আগামী 5 বছরে। মাননীয় স্পিকার, স্বাস্থ্যেরই বড় অস্বাস্থ্যকর অবস্থা। মাননীয় বিরোধী দলের নেতা একটু আগে ওনার বক্তব্যে বলেছেন, আমি ওনার সাথে 101% একমত। এবং সে কারণে মাননীয় স্পিকার, আমরা একটা স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেই স্বাস্থ্য ব্যবস্থায় আমরা সহজেই প্রত্যেকটা নাগরিকের মিনিমাম স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে পারি, এই একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চাই। আমরা জানি গতকালকে এই পার্লামেন্টে আলোচনা হয়েছে যে আমাদের জনগণ, বিরাট সংখ্যক একটা জনগণ, পরিবারের কেউ যদি অসুস্থ হয় তার চিকিৎসা ব্যয় মিটাতে গিয়ে পরিবার নিঃস্ব হয়ে যায় একদম। এবং সেইটিকে লক্ষ্য রেখেই মাননীয় স্পিকার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, গতকালকেই বাজেটে উপস্থাপন করা হয়েছে এবং তার বাইরে গতকালকে আমি এবং মাননীয় অর্থমন্ত্রী আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি মাননীয় স্পিকার, যেটি আমরা আগেও বলেছি উপস্থাপনের দিন, বাজেট উপস্থাপনের দিন, যে ডায়ালিসিস ফিল্টার, হার্টের স্টেন্টিং এর যে স্টেন্ট, সেটি হার্টের ভালভ, পেসমেকার, অক্সিজেনেটরস, পেরিফেরাল ভাস্কুলার স্টেন্ট, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলিশন ফাইবার, চোখের লেন্স, ক্যান্সার চিকিৎসার যে কাঁচা মাল,
মাননীয় স্পিকার, এইগুলির উপরে ভ্যাট এবং ট্যাক্স যতটুকু সম্ভব ম্যাক্সিমাম কমানো যায় আমরা সেই উদ্যোগ গ্রহণ করেছি মাননীয় স্পিকার। এবং এর ফলে আমরা মাননীয় স্পিকার হিসাব করে দেখেছি, একজন মানুষের যদি এখন হার্টে স্টেন্ট করতে 1 লক্ষ টাকা লাগে, এই আগামী পরশুদিন থেকে মাননীয় স্পিকার এই বাজেট পাশ হওয়ার সাথে সাথে সেই খরচটি নেমে অলমোস্ট 50%, অর্থাৎ 50% চলে আসবে। মাননীয় স্পিকার, আমার বক্তব্য শুরু করার আগেই বলেছি, আমাদের বাজেটের মূল লক্ষ্যই হচ্ছে, আমরা যেহেতু রাজনীতি করি, আমরা যেহেতু রাজনৈতিক দল, আমাদের মূল লক্ষ্যই হচ্ছে যতটুকু সম্ভব দেশের মানুষকে রিলিফ দেওয়া, শ্রেণী বর্ণ নির্বিশেষে সকলকে। এবং সেটির প্রতিফলন মাননীয় স্পিকার আপনি চিকিৎসা খাতে দেখলেন। মাননীয় স্পিকার, চিকিৎসা যে ব্যয়, এই ব্যয়টি কমানোর পাশাপাশি আরেকটি বিষয় আমরা জোর দিয়েছি। এখানে মাননীয় বিরোধী দলের নেতা আছেন, ওনার সাথে আমার প্রথম লন্ডনে দেখা হয়েছিল আজকে থেকে প্রায় 5 বছর আগে। ওনার পরিবারের সদস্যরাও লন্ডনে থাকেন, উনি নিজে একজন চিকিৎসক, খুব সম্ভবত ওনার মেয়েও বোধহয় চিকিৎসক, আমি যতটুকু জানি। সে গিয়া যখন মন্ত্রীকে বলছে, মন্ত্রী তার গাড়ে ঠাস করে একটা চপ পরে বসাই দিচ্ছে। সে তো অবাক হয়ে গেল যে ভালো একটা প্রস্তাব নিয়ে আসলাম, উনি আমারে চোট দিলেন কেন? বলে যে তোর বাবারা কি বলছে তুই কি খেয়াল করেছিস? এলাকার নাম পাগলা। আমি সিলেটের মানুষ, চাকরি করেছি সুনামগঞ্জ, আমার বাড়ি মৌলভীবাজার, বিয়ে করেছি সিলেট জেলায়, 3টা জেলা আমার খাবার হয়েছে। তো সুনামগঞ্জে একটা শিক্ষা প্রতিষ্ঠান স্থানীয় লোকেরা গড়ে তুললেন তাদের নিজের অর্থে এবং পরিশ্রমে। ভালো মানসম্মত একটা কলেজ, কিন্তু এমপিওভুক্ত হয় না। এটা 96-2001 সালের সরকারের সময়। কোন সরকার ছিল এটা বুঝতেই পারছেন। তো মন্ত্রী মহোদয় এলাকার যিনি ছিলেন, তার একজন ঘনিষ্ঠ লোককে এলাকার লোকেরা ধরলো যে আমাদের এইটা একটু আপনি করে দেন। সে যখন গিয়ে বলল, তো উনি বললো ঠিক আছে করে দিব, এখানে আমার নাম থাকবে কিনা। ওই যে তাদের সাথে আলাপ করে দেখে লিডার, আর সে আলাপ করছে, লোকেরা খুব মন খারাপ করছে যে সব কিছু আমরা করলাম, ওনার নামে এখন কলেজ দিয়ে দিব, এটা কোন ধরনের ইনসাফ। তো তারা মন খারাপ করে পাকিস্তান আমলের এক সরপঞ্চের কাছে গেছে, তখন তো আর মেম্বার ছিল না, সরপঞ্চ ছিল। এই বৃদ্ধ লোকের কাছে গিয়ে বলছে যে ঠেকলে নাকি বৃদ্ধের কাছে আসতে হয়, আপনি একটু বুদ্ধি দেন, কি করব। আমাদের যুবকরা শুনে তো খেপে গেছে, বলে যে সারা জীবন আমাদের এমপিভুক্তি হওয়ার দরকার নেই, আমরা এইভাবেই চলব। তো উনি বলে অসুবিধা নাই, ওই লোকটাকে দাওয়াত দাও যাকে তোমরা মাঝখানে ধরেছ, তার সাথে আমিও একটু বসতে চাই, তোমরাও থাকবা। তো ওই লোককে নিয়ে বসে বলছে যে ঠিক আছে মন্ত্রী মহোদয়, এত বড় একটা কাজ করে দিবেন, আর তিনি আশা করেছেন তার নামটা থাকুক, এরকম একটা সমন্বয় হতে পারে যে তারও নাম থাকবে, এলাকারও নাম থাকবে। তো যদি এটা তিনি মানেন তাহলে একটা সমাধানে আমরা যেতে পারি। সে খুশি হয়ে গেছে যে প্রস্তাবে তো অর্ধেক মিলল। সে গিয়া যখন মন্ত্রীকে বলছে, মন্ত্রী তার গাড়ে ঠাস করে একটা চপ পরে বসাই দিচ্ছে। সে তো অবাক হয়ে গেল যে ভালো একটা প্রস্তাব নিয়ে আসলাম, উনি আমারে চোট দিলেন কেন? বলে যে তোর বাবারা কি বলছে তুই কি খেয়াল করেছিস? এলাকার নাম পাগলা। এখন যদি এলাকার নামের আগে আমার নাম হয় তাইলে অমুক পাগলা, আর যদি পরে হয় তাইলে পাগলা অমুক। যা কিছুই লাগবে না, ওরা তোরে জুতার বাড়ি দিয়েছে, আমি এর বিনিময়ে এমপিওভুক্ত করে দেব। বিএনপি একলা হয়ে অনিবার্যভাবে ফেঁসে যাচ্ছে। বিএনপি চেয়েছে বা এখনো চাচ্ছে জামাতকে সাথে নিয়ে ফাঁসতে, কিন্তু না, নিশ্চিতভাবে জামাত দায় মুক্তি পাচ্ছে, বিএনপি একলা ফেঁসে যাচ্ছে। কথা বলছি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিএনপি সরকারের তাবেদারি এবং গোলামি চুক্তি নিয়ে, ইন দ্য নেম অফ বাণিজ্য চুক্তি। ওটা কোনো বাণিজ্য চুক্তি না, ওটা একটা তাবেদারি চুক্তি, ওটা একটা গোলামি চুক্তি, ওটা একটা অসম চুক্তি। এরকম কোন চুক্তি বাংলাদেশ কখনো যুক্তরাষ্ট্র বা কারো সাথে করেনি, দিস ইজ ফার্স্ট টাইম। তো দর্শক, এই চুক্তি করেছেন কারা? বিএনপির স্পাই, যারা ইউনূস সরকারের মধ্যে যারা বিএনপির স্পাই ছিলেন তারা করেছে।
এবং এটা তারেক রহমানের প্রযোজনায় ওই চুক্তি হয়েছে। তবে হ্যাঁ, প্রস্তাবটা তারেক রহমানের না, কিন্তু দিন শেষে প্রস্তাবনাগুলো বিএনপির কাছে দেওয়া হয়েছে, তারেক রহমানের কাছে আমি না ও তা না, তিনি তো অত কিছু বোঝেন না। কিন্তু তারেক রহমানের যে সব এজেন্ট ইউনূস সরকারে ছিল, খলিল রহমান বা অন্য সবাই, আশিক চৌধুরী, আরো যারা, এই সালেউদ্দিন আহমেদ, ওয়াহিদুদ্দিন মাহমুদ, এরা সবাই এইসব চুক্তির কথা জানতো। তারেক রহমান জানতো, হুমায়ুন কবির, তারেক রহমান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, তিনি জানতেন। এখন বলার চেষ্টা করা হচ্ছে, দেখেন খবর আমি কি কারণে আলোচনা করছি। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বলব না, ওটা বিএনপির যে তাবেদারি চুক্তি, গোলামী চুক্তি, বাংলাদেশ বিক্রি করে দেওয়ার চুক্তি, এই অঞ্চলে বার্মা অ্যাক্ট অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে তাদের দাবার গুটিতে পরিণত করতে চায়। মিয়ানমারের এবং চট্টগ্রামের একটা অংশ নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, চীনের যে আধিপত্য সেটাকে কন্টেইন করার জন্য, এবং সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে নানান ধরনের ফন্দি আসছে। তাতে মানবিক করিডোরের নামে বাংলাদেশকে এখানে ব্যবহার করতে যাচ্ছে, বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে মিলিটারি অপারেশন চালানো, সেন্ট মার্টিন প্রয়োজনে ব্যবহার করা বা সামরিক ঘাঁটি, এরকম নানান ধরনের চিন্তা যুক্তরাষ্ট্রে আছে। এটা বাংলাদেশের জন্য একটা বিধ্বংসী, বাংলাদেশ ধ্বংসের, বাংলাদেশ বিক্রি করে দেওয়ার মতো একটা চুক্তি, বিশ্ব রাজনীতির ব্যাটেল গ্রাউন্ডে পরিণত করার মতো একটা ভয়াবহ চুক্তি, সেই বাণিজ্য চুক্তি। আর ওটাকে বাণিজ্য চুক্তি নাম দিয়েছে, বাট ওটা একটা মিলিটারি স্ট্র্যাটেজিক চুক্তি। ওখানে কৌশলগত শব্দটা অনেকবার ব্যবহৃত হয়েছে, যেটা অনেকের নজরে পড়েনি। আর শুধু প্রায় 131 বার শ্যাল শব্দ ব্যবহার করা হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে, মানে বাংলাদেশ মানতে বাধ্য, আর যুক্তরাষ্ট্র মানতে বাধ্য মাত্র 6 বার। আর যুক্তরাষ্ট্র কি মানতে বাধ্য? যে বাংলাদেশ তাদের কাছ থেকে কাঁচামাল কিনবে, বোয়িং কিনবে, অমুক কিনবে, তমুক কিনবে, এক পজরে অস্ত্র কিনবে, আর বাংলাদেশকে একটু শুল্ক কমিয়ে দিবে। আর এই চুক্তি বাতিল করা সম্ভব হবে না, সেটা ভিন্ন আলোচনা। তবে এখন বলা হচ্ছে, যেমন বিএনপি জামাতের মত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি হয়েছিল। এই জাকাত দিয়ে, জাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে চালু করতে হবে, সুদ ভিত্তিক অর্থনীতির কবর রচনা করতে হবে। মাননীয় স্পিকার, জাকাতের ব্যাপারে আমরা অনেকেই মনে করি যে শুধু জাকাতই আছে। এই জাকাতের মধ্যে অনেক আছে যেগুলা একজন একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান সে এখানে উল্লেখ করা হয়েছিল যে যদি ঠিক মতো জাকাত আদায় করা যায় তাহলে বাংলাদেশে 2 লক্ষ কোটি টাকা জাকাত বের হইতে পারে। আমাদের যে ঘাটতি বাজেট এই জাকাত দিয়ে পূরণ হইতে পারে। কিন্তু মাননীয় স্পিকার, এই জাকাত কাকে দিবে, কারা খরচ করবে? যারা জাকাত বুঝে না, যারা টাকা চুরি করে, যারা আত্মসাৎ করে, যারা চাঁদাবাজি করে, এই সমস্ত লোকের হাতে জাকাত দিলে জাকাতের হক আদায় হবে না। এই জন্য আমার প্রস্তাব হলো, মাননীয় স্পিকার, আমাদের বাংলাদেশে হানাফি আলেম আছে, আহলে হাদিস আলেম আছেন, আরো অনেক মাসলাকের লোক আছে, আলেমদের কিনে একটা কমিটি করেন, এই জাকাত দিয়ে, জাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে চালু করতে হবে, সুদ ভিত্তিক অর্থনীতির কবর রচনা করতে হবে। মাননীয় স্পিকার, কালো টাকাকে সাদা করা একটা ব্যাপার আছে। কালো টাকা সাদা করার কথা যদি স্পষ্টভাবে বলা হয় নাই, তো কয়েকটা ধারাতে আছে যেখানে কালো টাকাকে সাদা করার প্রস্তাব আছে। কালো টাকা মানে হারাম টাকা। হারাম টাকা ঘুষ দিয়ে কি হালাল করা যাবে? কখনোই যাবে না। মাননীয় স্পিকার, এই ধারাটা বন্ধ করতে হবে যে কালো টাকাকে সাদা করা যাবে না। এটা যদি চালু থাকে, অন্যায় বলে কোনো জিনিস বাংলাদেশে আর থাকবে না, সব ন্যায় হয়ে যাবে। চুরি করার টাকা, আত্মসাৎ করছে টাকা, বিভিন্নভাবে পাচার করছে টাকা, এই টাকাগুলোর মধ্য থেকে কিছু টাকা দিয়ে বা কিছু ট্যাক্স দিয়ে এটাকে যদি হালাল করে ফেলে, তাহলে ভালো কাজ আর দুনিয়াতে থাকবে না, হারাম কাজগুলো সব ভালো কাজে পরিণত হয়ে যাবে। মদ এবং বিড়ির কথা বলা হয়েছে। আমাদের মাননীয় সংসদ সদস্য গয়েশ্বর রায় এখানে নাই, তিনি কালকে বললেন
যে বিড়ির দামটা একটু কমাইলে ভালো হতো। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি সংসদ অধিবেশনের বিষয়ে কথা হয়, তারেক রহমান সংসদে বক্তব্য দিচ্ছেন এবং জামাতে আমিরের বক্তব্য এবং আজ বাংলাদেশের বর্তমান রাজনীতির প্রেক্ষাপট নিয়ে যে সংখ্যক ঘটনা এগুলো দেখিয়েছি গাইস। এই বিষয়গুলো দেখে এবং বাংলাদেশের বর্তমান রাজনীতি নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন তো সবাই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।